দাদু ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার আর বাবা পেশায় পুলিশ কর্মী। তিনি ছোটবেলা থেকে ভেবেছিলেন যে স্পোর্টসম্যান হবেন, কিন্তু হয়ে গেলেন রূপলী পর্দার নায়ক। তারপর গল্পটাও একেবারে সিনেমার মতোই টানটান। প্রেম, ব্রেকআপ, বিচ্ছেদ, ডিভোর্স, বিয়ে, অ্যাক্সিডেন্ট, আরো অনেক কিছু। আমি বলছি জয় ব্যানার্জির কথা। হ্যাঁ, জয় ব্যানার্জি নামটা শুনেই মনে হচ্ছে রাজনীতির কচকচানি। না, একেবারেই রাজনীতির কচকচানি নয়, সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর নয়। আমরা একদম একটা অন্যরকম আড্ডা দেব বলে আজকে চলে এসেছি জয় ব্যানার্জির বাড়ি। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলুন আমার সঙ্গে। জয়দা আছে? হ্যাঁ। কোন দিকে? ওই রুমে। কেমন আছো জয়দা? এসো এসো, প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। ওরেই রাম জয় ব্যানার্জি। রাম থেকে জয় শ্রীরাম। আর জয়দা ছোটবেলায় মিত্র স্কুলে পড়তো, তো মিত্র থেকে মিত্র। তো এই যে ব্যাপারটা, এইটা তোমাদের সামনে আমি প্রথম বললাম, এই থেকে থেকে আমার সাথে একটা প্রেম। 20-22 বছরের মেয়েরা বিশ্বাস করবে না, এখনো পাবো। আমার বুকটা বড় ব্যথা করছে। লোকে তো আমার বন্ধুরা ঈশ্বর নিতে হয় আমার, বলে তোর নারী লগ্নের জন্য। চুমকি কিন্তু খুব ভালো মেয়ে। একটা মেন্টাল ইনভলভমেন্ট না হলে, এমনকি ফিজিক্যাল ইনভলভমেন্ট না হলেও একটা রোমান্টিক ছবি সেই ফ্লেভারটা আসে। তাহলে বিচ্ছেদটা কেন হলো চুমকি চৌধুরীর সাথে? প্রেমের চোট সাংঘাতিক। সেই যে প্রেমের ছ্যাঁকা, সেটা যে খেয়েছিলে তুমি, তো সেই জন্যই কি সিনেমা করা বন্ধ করে দিয়েছিলে? আচ্ছা, এই সময় এরকম এরকম করে কিছু একটা গোনা হচ্ছিল, এইটা মনে আছে? না দেখো, এটা তো ভেরি ট্র্যাজেডি গল্প। মানে এই গানটার মানেটাই হচ্ছে, এর গানটার দেখবে তোমার ইন্টারলিউডে হিরোইনকে মার্সি কিল করা হচ্ছে। আচ্ছা। এবং আমি তোমায় বলে দিই, দর্শকদের জন্য বলে দিই, এটা কিন্তু সুখেন দাসের যমজ মেয়ে। আচ্ছা। বরকি আর চুটকি, পিউ আর পিয়া। পিয়া দাস আমার হিরোইন ছিল, এবং পিউকে ঠিক এইভাবেই ডক্টর সরোজ গুপ্ত রাত্রি 2:30টার সময় ক্যাম্পোজ ইঞ্জেকশন দিয়ে মার্সি কিল করছে, কেন বোন ক্যান্সার হয়েছিল হাঁটুতে। তার ওপরই এই গল্পটা ছিল। যেহেতু খুব বাচ্চা, তখন ওর বয়ফ্রেন্ড ছিল না, রোমান্টিক ব্যাপারটা উনি ডেভেলপ করে পুরো ব্যাপারটা যেখানে বলছে যে আমাকে কেন খাওয়াচ্ছ, আমি খেতে পারি না, তুমি জানো না, এরকম আর কি। তো এই মিলনকে বলা হয়েছে যে তোমার অমুক দিন পাকা দেখা, তোমার সাথে তিথি কয়েকদিন একটু সেপারেট থাকবে, ওটা ছোট্ট অপারেশন হবে, তারপর তোমরা দুজনে মিলবে। তো সেমনি তার আগের সিনে দেখা গেছে যে ক্যালেন্ডারকে বলছে, ও ক্যালেন্ডার দাদা একটু তাড়াতাড়ি ডেটটা চেঞ্জ করে দাও না, ও ঘড়ি দাদা একটু তাড়াতাড়ি চলো না। এবার যখন তিথি আমায় দেখবেন এরকম ভাবে জড়িয়ে ধরবে, ওরকম ভাবে জড়িয়ে ধরবে করে এই গানটা। এবং তারপরে এই তারপরে মানে এরকম একটা ছিল, মানে দিন গোনা বা ঘন্টা গোনা, মিনিট গোনা এরকম। আর তার আগে দেখানো হচ্ছে যে কিছু একটা ছুটছিল, তো ওইটা কি, ওটা সেইটার সময় কি নিজের মাথা থেকেই বের করে হচ্ছিল ব্যাপারটা? মানে কোরিওগ্রাফার থাকলে যেহেতু আমার 14 ফাদার্সে কেউ অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল না, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে মানুষ দেখে আমি অ্যাক্টিং করতাম। আর মিলন তিথিটা তো আমার ভেরি পজিটিভ। আমি অনেক নেগেটিভ রোলও করেছি। নেগেটিভ রোল মানে হিরো করেছি, নেগেটিভ রোল মানে আমার চরিত্রের অন্যরকম চপার, হীরক জয়ন্তী গ্রামের ছেলে। আমি মডার্ন মানুষ হয়েছি, বিদেশে প্রচুরবার গেছি, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, সেই ক্ষেত্রে আমার একটা আই লাভ ইউ মানে এটা জানি। তো মিলন দিদি তো আমার পজিটিভ, মানে আমি যেরকম চরিত্র ছিলাম তখন
একদম সেরকমই মিলন দিদি, অবাক অভিনয় দিদি, করতে হয়েছে। সেই জিনিসগুলো আমার ভেরি পজিটিভ গেছে। একদম। তো সেই জন্যই কিছু ইনপুট আমি দিতাম, কোরিওগ্রাফার ছিল। মিলন দিদি সিনেমাটা তাহলে মনে পড়লো, নিশ্চয়ই খুব ছোটবেলায় দেখা হয়েছিল, আরেকবার দেখে নিতেই পারেন। আর আজকের আড্ডায় জয়দার জীবনের নানান রকম গল্প আমরা শুনবো। তবে জয়দা ছোটবেলায় কিন্তু খেলোয়াড় হতে চেয়েছিল, তাই তো জয়দা? ইয়েস। তার কারণ খেলাধুলা জয়দার ছোটবেলা থেকেই প্রিয় ছিল, কিন্তু দাদু ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার এবং বাবা পুলিশ কর্মী। তবে অভিনয়ের জীবনে আসাটা কিভাবে? তখন আমি একদম পুরো বহেমিয়ান ছিলাম, বাবা পুলিশ, সেই জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ। বাবা কি খুব কড়া পুলিশ অফিসার ছিলেন? ভীষণ করা। আর তখনকার দিনের পুলিশ অফিসারদের স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা যেত। কলকাতা পুলিশ, কলকাতা নকশাল আমল সামলেছে, তখন তো নকশালরা পুলিশকে মারছিল আর পুলিশরা নকশালকে মারছিল। বাবা হিসাবে কতটা কড়া ছিলেন? দেখো, বাবা হিসাবে করা ছিল বলেই আজকে আমি খুব পবিত্র মানুষ হয়ে যেতে পেরেছি। কারণ আমার জীবনটা যেভাবে শুরু হয়েছিল মদ ফদ দিয়ে দিয়ে, ভ্যারাইটি, গার্লফ্রেন্ড, অমুক তমুক, ডিস্কো, তখনকার দিনের কথা বলছে, আমার সালটা মনে নেই। নরেন্দ্রপুরে বিগেস্ট অডিটোরিয়াম ছিল, 2000 আসন ক্যাপাসিটি ছিল। রবীন্দ্র সদনটাও বোধহয় 1200। তো প্রত্যেক বছর ওদের একটা এই রামায়ণ মহাভারত এপিক্স ওই ছেলেদের মধ্যে থেকেই নিয়ে হতো। কেন, ওখানে তো মেয়ে ছিল না, কোঅর্ডিনেশন ছেলে, ছেলেই সীতা শাস্ত্র, ছেলেই হনুমান শাস্ত্র। তো আমাদের মাঠটা খুলিনি, কাঁধে ব্যাট নিয়ে আমি চল তো ওখানে আর্টিস্ট সিলেকশন হচ্ছে, কি জিনিস একবার দেখে আসি। আমরা বসে বসে দেখছি, সবাই সিলেক্ট হয়ে গেছে, রাম সিলেক্ট হয়। আচ্ছা। তো ওখানকার যিনি, ওখানে কেন আমার জানো তো পিকুলিয়ার, মানে ওখানে কোনো স্যান্ড নয়, দাদা বলতে হয়। আমি ক্লাস 6-এ বলতাম, 7-এর ছেলেকেও দাদা বলতে হবে, হেডমাস্টারকেও দাদা বলতে হবে, সবাইকে দাদা বলতে হবে। আচ্ছা। কেননা দাদা ভাই রিলেশনটাকেই ইম্পর্টেন্স দেয়। তো ওই অনাদান অনাদিদা বলে একজন আমাদের ড্রামা টিচার ছিলেন, তো বলে জয় এসো তো। আমি কি করব, আমি তো খেলতে যাব, ব্যাচ আছে, এরকম ব্যাপার, তার প্র্যাকটিস করতে হবে আছে। বলে আরে এসো না। তো আমার এখনো মনে আছে, সে কত বছর আগে, যে স্বর্গলোক হতে পিতা গ্রহণ করুন প্রণাম আমার বলে আরো 2-4 লাইন একটা। আমার তো নাথিং টু লুজ, আমি তো খেলতে চলে যাবো, আমি অনায়াসে বলে দিয়েছি ডায়লগটা। বলে খেলতে চলে গেছি। পরের দিন যখন ওদের ভবন, মানে এক একটা ভবন থাকতো, আমি নীরাজানন্দ ভবনে ছিলাম, ওই ভবনের তলায় বড় বড় কবিতা সব বেরোতো আর কি। তো ওতে ওই আর্টিস্ট লিস্টটা বেরিয়েছে, তাতে ওপরেই রাম জয় ব্যানার্জি। রাম থেকে জয় শ্রীরাম। আর জয়দা ছোটবেলায় মিত্র স্কুলে পড়তো, তো মিত্র থেকে মিত্র, তো এই যে ব্যাপারটা। তো আমি কিন্তু বিজেপি পার্টিতে শ্রীরামকে পুরো টেনে আনি, রাম আমার মনে আছে। এবং আপনি একাধিক জায়গায় বলেছেন যে মোদির মধ্যে, নরেন্দ্র মোদির মধ্যে আপনি রামকৃষ্ণকে দেখেন। মানে এটা কিভাবে দেখেন এবং কেনই বা দেখেন? দেখো, এটা কিছু লোক আমাকে প্রচুর গালাগাল দেবে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা আমার পার্সোনাল। এবার আমরা শুরুতে ফিরে যাব, কারণ শুরুতেই জয়দা আমাদের বলছিল যে জয়দার প্রচুর গার্লফ্রেন্ডস ছিল, আর এখন প্রেমের মরশুম চলছে, বসন্ত এসে গেছে। তাই একটু জানবো যে জয়দার সেই দিনগুলো কেমন ছিল। জয়দা, কতগুলো গার্লফ্রেন্ডস ছিল তোমার? ছিল কি বলছো, স্টিল এই যে এখনো 20-22 বছর, তুমি তো আমার প্রেমে পড়তে পারো। 20-22 বছরের মেয়েরা বিশ্বাস করবে না, এখনো পাবো। আমার বুকটা বড় ব্যথা করছে। লোকে তো আমার বন্ধুরা ঈশ্বর নিতে হয় আমার, বলে তোর নারী লগ্নের জন্য। এবং এখানে একটা খুব মজার ঘটনা আছে যে জয়দার বাড়ির সামনে একজন ভদ্রমহিলা তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল এবং বলেছিল যে চলুন আমার মেয়েকে বিয়ে করবেন, আপনি তাকে ভাগিয়ে দিয়েছিলেন। তো এই ব্যাপারটা হচ্ছে, মহিলা কানাডায় থাকতেন, মহিলার স্বামী সব থাকতো, আর এখানে মহিলার মায়ের সাথে, মানে দিদিমার সাথে মেয়ে থাকতো মেফিয়া রুটে। সেই মেয়েটি 21 থেকে 22 বার মিলন তিথি দেখেছে, এবং মিলন যেহেতু তিথির জন্য ঝাঁপ দিয়ে দিচ্ছে যে তুমিও নেই আমিও নেই, মানে প্রেমের যে ওই ব্যাপারটা, ওটা খুব ভালো লেগেছিল। আমিও মরে যাবো, আমরা উপরে গিয়ে মিলব। এই মেয়েটার একটা ফ্যান্টাসি কাজ করেছে যে জয় ব্যানার্জি ক্যান বি দ্য বেস্ট হাজবেন্ড বা বয়ফ্রেন্ড। তো যখন ওর মা চিঠি লিখলো মেয়েকে, তো মেয়েটির মা এলেন, এই শুনে তখন আমি পাকসার কাছে থাকতে অবশ্য
বাড়ি খুঁজে খুঁজে গেছিলে, এসে আমাকে প্রস্তাব দিয়েছিল। তখন আমার হার্ডলি খুব কম বয়স। আমি বলেছিলাম যে দেখুন, রোমান্টিক হিরোদের এই একটা প্রবলেম, যদি আমি বিয়ে করে আসতাম তাহলে হয়তো এতটাই হতো না, কিন্তু আমি যদি এই মধ্য গগনে আমি যদি বিয়ে করে নিই, হ্যাঁ, তাহলে আমার ক্যারিয়ারটা হবে না। চলে গেলেন। সেই ভদ্রমহিলা কি আপনাকে টাকার প্রস্তাবও দিয়েছিলেন? 6 মাস পর আবার এলেন। হ্যাঁ, ফরচুনেটলি আনফরচুনেটলি ওই দিনও আমি বাড়িতে। উনি মরিয়া হয়ে গেছে। উনি যখন দেখছেন যে তাকাতে পারছেন না, তখন ওনাকে সাইকিয়াট্রিক দেখাতে হয়েছিল। এবং সাইকিয়াট্রিক বলেছিল যে জয় ব্যানার্জিকে একটা কুপুরুষ স্থাপন করতে হবে ওনার জন্য। এখন যেমনি একটা সুপুরুষ বেস্ট মানুষ হিসাবে আছে, কুপুরুষ স্থাপন করতে হবে। তো উনি তখন আমাকে বললেন যে দেখুন আমার বাড়িতে বার রয়েছে, আমরা সব করে রেখেছি, আমি কেউ খায় না। আচ্ছা। আমার পয়সা করে কোনো অভাব, গাড়ি বাড়ি কোনো, আপনি আমার বাড়িতে আসুন, 2-4টে গার্লফ্রেন্ড নিয়ে আসুন, মদ খান, মাতলামি করুন, আমার মেয়ের চোখে যেটা বসে রয়েছে সেটাকে আপনি হাঁটিয়ে দিন, নাহলে আমার মেয়ে বাঁচবে না। তখন আমি বললাম যে আমি ওটাও পারবো না, কেন আপনার মেয়ে একটি কলেজ স্টুডেন্ট, সে আমার এই অন্ধকার ব্যাপারটা যদি আমি ওর সামনে প্রেজেন্ট করি যেটা আমার নয়, তাহলে ইমেজের উপর প্রভাব পড়বে। হ্যাঁ, তাহলে তো 10টা বন্ধুকে বলবে। হ্যাঁ, এবার 10টা বন্ধুকে বলবে, 100টা বন্ধুকে বলবে। আমি তো এটাও পারবো না। এবং সেই মহিলা, কানাডার মহিলা, বিদেশে যারা থাকে তারা খুব টাফ হয়, কাঁদতে কাঁদতে চলে গেছে। আমার খুব জানবার ইচ্ছে করে যে ওনারা কেমন আছে, তা তো জানতে পারি। তোমার যেই গল্পটা সেটা ডেফিনেটলি ভীষণ ইউনিক, এবং হীরক জয়ন্তী সিনেমাতে আমরা যেরকম দেখেছি, দর্শকরা যেরকম দেখেছে যে ওই ছুটে এসে জয়া আই লাভ ইউ, ওই যে ব্যাপারটা, ওটাও ভীষণ ইউনিক। দেখো, এই ছবিটা আসলে আমাকে 2-4টে কথা বলতে হবে। প্রথম কথা, যেদিন অঞ্জন চৌধুরী আমাকে গল্পটা শোনালেন, চুমকি কিন্তু খুব ভালো মেয়ে, খুব ঘরোয়া মেয়ে, বাবাকে দেখতেন, এবং চুমকির জন্যই এই গল্পটা উনি লিখেছিলেন যে চুমকিকে দিয়ে প্রথম ছবিটা করবে। তখন জয় চুমকির যুগ চলছে, অঞ্জন চৌধুরীর যা ছবি, আর রঞ্জিত মল্লিক তো থাকবেনি। তো আমি 3 রাত্রি ঘুমোতে পারিনি। কেন? যে আজকে পৃথিবীতে এমন কোনো লোক আছে, যদিও এটা 20, 25, 30 বছর আগে রাখতে হবে, এমন কোনো লোক আছে যে আই লাভ ইউ মানেটা জানে না? বলো, যতই অশিক্ষিত, যতই গাই, এটা সবাই জানে। পজ গায়ে গিয়ে তোমরা যাবে ঘুরতে ফিরতে, এবার জেগে জিজ্ঞেস করবে যে আই লাভ ইউ মানে কি, বলে দেবে। তখন আমি চিন্তা করলাম যে আমাকে তার মানে এত বোকা, ধূর যাকে বলে, একেবারে এত সহজ সরল হতে হবে, পড়াশোনা না জানা, যে আই লাভ ইউটা বিশ্বস্ত লাগে। তো এই জন্য আমি বোধহয় 15-16 দিন বীরভূমে শুটিং হয়েছিল, আমি 15-16 দিন স্নান করিনি, আমি শুধু দাঁত মাজতাম পটে, তাই জল পর্যন্ত দিতাম না। এবং স্টেটসম্যান লিখেছিল তখন স্বপন মল্লিক মহাশয় যে জয় ব্যানার্জির গা থেকে গ্রামের মাটির গন্ধ পাওয়া যাচ্ছে স্ক্রিন থেকে। তো এটা বিশ্বস্ত করতে হয়েছিল, একদম আমার প্রথম কাজ ছিল। আর যেটা তুমি বললে জয় আই লাভ ইউ, সেটারও একটা পিকুলিয়ার, যখন মেয়েটি আটকাবার জন্য মানে হীরক রেগে চলে যাচ্ছে, ওর বাবা অপমান করছে যে আমি তো কিছু বলিনি, দরজা বন্ধ করে দিচ্ছে, আমি তো কিছু বলিনি, আমি তো তোমায় কিছু বলিনি, আমার বাবা বলে তুমি যেও না, বল ছাড়ো, আমি চলে যাবো না। তখন ও 3 বার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ করেছে। এবার মানে হিরোইনকে একটা চড় মেরে চলে গেছে, এরকম ময়ে বসে আছে। তো ডাক্তারদা কি বলেছে, ডাক্তারদা জিজ্ঞেস করছে কি হয়েছে বেরু তোর, বলছে আর বলো না, আমি 3 বেলা কষ্ট করে পাইপ বেয়ে উঠে উঠে বলতাম, ও 3 বেলা এক বেলায় বলে দিল আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বলছি হিরু তো কেউ বলেছে আই লাভ ইউ? হ্যাঁ, নয় আমি কেন ওকে চড় মেরে এলাম। বলছে তুই জানিস আই লাভ ইউ মানে কি? আমি তোমাকে ভালোবাসি। সবাই বলে আমি বর্ন একটা। তো সেই জন্য উত্তম কুমারের একটা যুগ গেছে, আমার তাপস পাল সেনজিতের একটা যুগ গেছে।
জয়দা, যে প্রসঙ্গটা দিয়ে আমরা এই গল্পে ঢুকেছি সেটা হচ্ছে চুমকি চৌধুরী, তার সঙ্গে তোমার প্রেমের কথা তুমি স্বীকার করেছো নিজেই। তো সেই দিনগুলো যদি ফিরে দেখো কেমন লাগে? দেখো, সেরকম করতে গেলে তো আমার সাথে সব হিরোইনেরই প্রেম হচ্ছে। প্রেম ছাড়া প্রেমের ছবি করা যায় না, প্রেম ছাড়া প্রেমের ছবি করা যায় না। তোমাদের সম্পর্ক ছিল এবং তোমরা দুটো সিনেমা করেছিলে। সম্পর্ক ছিল, ওটা বাস্ট করেছে, কোনোটা বাস্ট করেনি। তো সেই জন্য বললাম না, একটা মেন্টাল ইনভলভমেন্ট না হলে, এমনকি ফিজিক্যাল ইনভলভমেন্ট না হলেও একটা রোমান্টিক ছবি সেই ফ্লেভারটা আসে। তাহলে বিচ্ছেদটা কেন হলো চুমকি চৌধুরীর দেখো, সঙ্গে? চুমকি ওয়াজ আ মার্ভেলাস গার্ল। মানে এত ঘরোয়া, মানে ওই যে ওর বাবাকে শুনে অসুস্থ ছিল বাবু, সেই জন্য অকাল মৃত্যু হয়েছে। ওর বাবা কি ওষুধ খাবে, এমনকি শুটিং এর মধ্যে কি ওষুধ খাবে, ফিরে এসে কি ওষুধ খাবে, কি খাবার খাবে, কোনটা বারণ, ডায়াবেটিস ছিল, কোনটা বারণ নয়। এমনকি আমার মা বাবাকে, ওদেরও বয়স শুরু কি খায়, ভালোবাসে, এই করে, মানে এই জিনিসটা ওর মধ্যে একটা শুটিং করে ও শুধু মেয়েটা দেখতো, সেইটাই হয়েছিল। কিন্তু একটা প্রবলেম হয়ে গেল, অঞ্জনবাবু বা অঞ্জনবাবুর স্ত্রী যদি গত হয়েছে, ওনারা এই প্রপোজালটা আমাকে দিলেন, ওনারা জানতো না। আচ্ছা। হ্যাঁ, ওনারা বলেছিল যে দেখিস চুমকিকে যেন তোর প্রেমে না পড়ে। আচ্ছা। এরকম ব্যাপার। কেন ওনারা আমার জানে তো, সেই মতন ওনারা আমাকে হাজবেন্ড হিসেবে চুমকি অ্যাকসেপ্ট করতো না। অ্যাজ এ বয়, অ্যাজ এ ম্যান, ওরা আমাকে খুব ভালোবাসত। কেন আমার জানে যে আমি অধিক গার্লফ্রেন্ড, মুক্ত, এইসব। কিন্তু সামাও আমি চুমকির সামনে আমি যত খারাপ খারাপ কিছু করা যায়, বলা যায়, এই যায়, ওর যখন যেতাম, তখন একটা অ্যাডভার্স হয়ে গেল। চুমকি বললো জেঠু জেঠিমা, আমার মাকে জেঠু জেঠিমা বলতো, মা বাবা জেঠু জেঠিমা এত ভালোই ছেলেটা এইরকম বকে যাচ্ছে, আমি দেখি ঠিক করতে পারি। আচ্ছা, এটা ইন্টারেস্টিং। এইটা তোমাদের সামনে আমি প্রথম বললাম। এই থেকে থেকে আমার সাথে একটা প্রেম। এবং অঞ্জনবাবু যখন জানতে পারলেন, যখন জানতে পারলেন, পরের দিনই আমাকে ডেকে পাঠালেন। আর আমি ভাবলাম কোনো ছবির জন্য, কেন তখন অঞ্জন চৌধুরীর ছবি মানে হিট ছবি, একদম জয় ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, চুমকি, এটা ওটা থাকবেই। কিছু 10,000 টাকা 20,000 টাকা তখনকার দিনে অনেক টাকা হাতে ধরে দিতে ইন অ্যাডভান্স। আমি ভাবলাম সেরকম কোনো খবর। মা গিয়ে দেখি খুব গম্ভীর, দোতলায় চুমকি দাঁড়িয়ে আছে, বলছে ঠিক করে কথা বলবো। তো যেতেই দেখলাম বৌদি আর অঞ্জনদা বসে আছে। আমাকে প্রথমেই বললো যে চুমকিতে তোর প্রেমে পড়ছে, তোরে ছাড়া তো আর কারোকে বিয়ে করবে না, তো কবে বিয়ে করছিস? আমি তখন মানসিক ভাবে বিয়েতে প্রস্তুত ছিলাম। সেটা কি ফিল্মি ক্যারিয়ারের জন্যই? সবকিছুর জন্য। কেন আমাকে বললাম না, নরেন্দ্রপুরে যে হরি মহারাজ আমার সন্ন্যাসীটা, উনি কিন্তু আমার তখন 11-12 বছর বয়সটা শেষ করল। উনি আমাকে জীবন দর্শনটা যা যা বলেছিলেন, যা যা বুঝিয়ে দিয়েছিলেন, যে এইটা হলে এই হবে, এইটা হলেই হবে, তাই উনি কিন্তু আমাকে এটাও বলেছিলেন তখনকার দেখে, যে তোর কিন্তু অনেক মহিলা টহিলা আসবে, কেন তুই একটা ভালো বংশে জন্মগ্রহণ করেছিস, অনেক মেয়ের মা বাবা চাইবে যে মেয়েকে তোর ঘরে ঢোকায়। তো সেই জন্য বলেছিল যে তুই যতক্ষণ না একটি মেয়ের উপর কনসেন্ট্রেট করতে পারবি, ততক্ষণ কিন্তু বিয়ে করবি। আর তখন একটি মেয়ের উপর আমার কনসেন্ট্রেট করার সময় আছে, তো আমি রিফিউজ করি। রিফিউজ করতে ওনার খুব, মানে পরের দিনই প্রায় হার্ট অ্যাটাক মতো হয়ে গেল। তারপর আমার বাবা গিয়ে বোঝালো চুমকি, এবং সেই পর চুমকির লোকেশকে বিয়ে। আচ্ছা, অনন্যার সঙ্গে তোমার যে প্রেমটা, সেখানে তো কোনো কাজের সম্পর্ক ছিল না, কিন্তু তাও তুমি প্রেমে পড়লে, এবং যেটা বলছিলে যে প্রচন্ড রকম প্রেমে পড়া, তো সেই প্রেমটা কিরকম ছিল? দেখো, এই যে আমার দুটি বিয়ে না, এই দুটি বিয়েই বোধহয় গত জন্মের ব্যাপার লেখা ছিল। আচ্ছা, কেন এরকম মনে হয়? কেন, অনন্যা বিউটি কন্টেস্টের কন্টেস্টেন্ট ছিল, আমি যাচ্ছিলাম, তো সুন্দরী মেয়েদের সব যারা বয়স্ক লোকরা যাচ্ছিলেন, তারা সবাই কার্ড দিচ্ছে,
তুমি কি দেখেই প্রেমে পড়ে না না আমি গিয়েছিলে? কাটিনি। তখন অনন্যা নিজে এসে আমাকে বললো যে তোমার কোনো কার্ড হবে, তুমি দিয়ে শুরু করবে। আমি বললাম না, আমি তো তখন কার্ড পাট করাইনি। আমি বললাম না, আমার কোনো কার্ড না, কোন নাম্বারটা পেতে পারি, কোন নাম্বারটা পেয়েছো। এবং বললে তুমি বিশ্বাস করো, স্যাটারডে ক্লাব ছিল, ওখান থেকে আমি বেরিয়ে দুটি মেয়ের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। মানে আমাকে একটি সেক্রেটারি রাখতে হয়েছিল যে আজকে মুভমের সাথে অ্যাপয়েন্টমেন্ট এখানে দাঁড়াবে, কালকে মুভমের সাথে এখানে দাঁড়াবে। মানে ফিল্মে যতটা রঙিন ছিল জীবন, ফিল্মের বাইরে তার থেকেও বেশি রঙিন ছিল। তো তখন দুটি মেয়ের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, গাড়িতে উঠতে আমার ফিমেল সেক্রেটারি মনে পাওয়া। তুমি বললে বিশ্বাস করুন, আমি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করি। অনন্যাকে দেখে এতটাই মুগ্ধ হয়ে না না, গিয়েছিলে? এইটাই তো বলছি যে গত জন্মের ব্যাপার। মানে হচ্ছে তো অনেক ভালো সুন্দর মেয়ের সাথে মিশে গেছে। এবং যে আমার যে সেকেন্ড ওয়াইফ যে এখন আমার সাথে বর্তমান আছে, অঙ্কিতা, ইজ অলসো ভেরি লাভিং। ওকেও আমি একটি যাত্রাতে দেখতে পেয়েছি। যাত্রার অডিয়েন্স স্পেশাল চেয়ারে বসেছিল, আসানসোলে যাত্রা করতে গেছিলাম। আমি কোনো দর্শকের দিকে তাকাই না, দর্শক আমার দেখাও যায় না। ও ছটফট করেনি, আমি বিঙা হিরো, আমি কি ছটফট করছিলাম যে ওকে কখন ডেকে, এরকম কিন্তু আমার কোনোদিন হয়নি। কারণ আমি যাত্রায় বলেই দিতাম যে আমি কিন্তু 2 মিনিট আগে বেরিয়ে। মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট জয়দার জীবনে একেবারে প্রযোজ্য, তাই তো? এই দুটোর ক্ষেত্রে তাই। তারপর ডাকলাম, আলাপ হলো, আলোচনা হলো। আর যেটা জিজ্ঞাসা করার সেটা হচ্ছে যে বিয়ে সেটা একটা দীর্ঘ জার্নি, তারপর বিচ্ছেদ, তো সেটা একটা কি ট্রমার মতো ছিল? মানে সেই বিচ্ছেদটাকে কিভাবে গ্রহণ করেছিলে? প্রেমের চোট সাংঘাতিক। আমি হাজারিবাগের জন্ম, রাঁচি অ্যাসাইলাম, ওই যে পাগলা গারদ, খুব কাছেই, আমি প্রায় যেতাম। তাই? হ্যাঁ, আমি ওখানে দেখেছি ম্যাক্সিমাম 70 to 75% ছেলেরা এই মেয়ের চোটে ভর্তি হয়েছে। খুব সাংঘাতিক চোট। কোনো ছেলে মেয়েদেরও হয়, কিন্তু মেয়েরা ওটাকে কনসিল করে দিতে পারে। সেই যে প্রেমের ছ্যাঁকা, সেটা যে খেয়েছিলে তুমি, তো সেই জন্যই কি সিনেমা করা বন্ধ করে দিয়েছিলে? না না, এটা তো প্রেমের ছ্যাঁকা নয়, এটা তো আমি রাজি হলাম না। চুমকি আদর্শ বলছিল, কিন্তু তখন আমি প্রস্তুত ছিলাম। মানে মানসিকভাবে প্রস্তুত ছিলেন? বিয়ে করলে একটা মানসিক প্রস্তুতি তো লাগে। ঠিক। এবং ক্যারিয়ারের মধ্য গগনে তখন আমি ভাবতাম যে আরেকটু খেলে নিই জীবনটা নিয়ে, একবারই তো জন্ম, আবার মনুষ্য জন্ম, পর জন্ম, বিশ্বাস করতাম। এখন কি আফসোস হয় সেটা নিয়ে? না না, কি হলো জানো তো, তখন ছিল অঞ্জন চৌধুরী ভার্সাস ইন্ডাস্ট্রি, প্রভাত রায়, বেস্ট চ্যাটার্জি, মানে এতগুলো ডিরেক্টিভ, কি তরুণ মজুমদার, ওরা সবাই মিলে যতটা না ছবি করতো, অঞ্জন চৌধুরী একা তার চেষ্টা, ওনার স্ক্রিপ্ট, একচেটিয়া যেটাকে বলে, ওনার স্ক্রিপ্ট। তার ফলে অঞ্জন চৌধুরীর যারা পার্মানেন্ট আর্টিস্ট হয় তাদেরকে না নিতে লোক হয়, আচ্ছা, যে ডেট পাওয়া যাবে না, অঞ্জন বাবুদের ডেট আটকে দেবে, এ করে দেবে। সেই জন্য তখন রঞ্জিত দাকে নিয়েও কেউ কাজ করতো না, আমাকে নিয়েও কাজ করতো, আর চমকি তো কাজ করবেই না বাবা ছাড়া। তো তার ফলে কি হলো, অঞ্জনদার ছবি যখন আমার বন্ধ হয়ে গেল, এবং আমি অঞ্জনদাকে লিখেও দিয়েছিলাম যে আমাকে সব ছবি থেকে বাদ দিতে। কেন? কেন বাদ দিতে, একই সঙ্গে চুমকির সাথে করতে হবে, তো এই হবে কেন, ওনাদের মাথা ব্যথার কারণ হবে। অঞ্জনদার হার্ট অ্যাটাক হয়ে গেছিল তখন। সেটা কি তোমার ক্যারিয়ারে প্রভাব ফেলেছিল কি মনে হয়? ডেফিনেটলি ক্যারিয়ারে প্রভাব পড়েছিল। কেন তখন অন্য ডাইরেক্টররা তখন আমাকে নেবো কি নেবো না, এরকম একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার চলছে। আর একটা তোমায় বলি, ছবি কমিয়ে দেওয়া বা ছবি ছেড়ে দেওয়ার আর একটা মূল কারণ হচ্ছে কিশোর কুমার মহাশয়। কিশোর কুমার? আচ্ছা, কেন, কিভাবে? কেন, আমি পাগলা, আমি কোনোদিন অমিতাভ বচ্চনের সাথেও পাশে হেঁটেছি, ছবি আছে জয়া বচ্চনের না, শশী কাপুরের সাথেও আমার ফেভারিট, কিন্তু কখনই মনে হয় না আমি জয়ের জীবনটাই ধন্য আমি মনে করেছি আমার মা বাবা। কিন্তু সেই কারণে এই যে কুম্ভির সাথে যেটা হলো, তার ফলে অঞ্জন চৌধুরীকে আমি লিখে দিলাম যে আমাকে সব ছবি থেকে তুমি অমিট করে। তখন আনন্দবাজারে জয় চুমকি বলে প্রায় 15-16টা ছবির বিজ্ঞাপন বেরিয়েছিল। পরবর্তীকালে আমি ছবির নাম মনে পড়ছে না, যে ছবিগুলো অনেকটা অভিষেক করেছিল, লোকেশ করেছিল, করেছিল। কেন আমি চাইনি উনি বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে, আমি স্বার্থ ত্যাগ করেছিলাম। আজকে যারাই উঠেছে, প্রসেনজিৎ বলো, অমর সিং,
তুমি প্রসেনজিৎ যতই ছবি করুক কিন্তু স্টেজে গিয়ে অমর সঙ্গী গাইতে হয়। তো সেই জন্য তাপস পালও গুরু দক্ষিণা। তুমি তো প্রসেনজিৎ অর্থাৎ বুম্বাদাকেও বিভিন্ন রকম টিপস দিয়েছিলে সেই সময়। না, তখন প্রসেনজিৎ না খুব স্ট্রাগল করছে, মানে ওর যে আজকে এই উত্থানটাতে হয়েছে আমি না খুব খুশি। আমি ওকে দেখেছি খুব স্ট্রাগল করতে, বাবা চলে গেছে, মা খুব কস্টলি ছিল ওর, সেই জন্য ফাংশন করে ওকে পুরো ওকে সংসারটা চালাতে হতো। আমার দুটো ছবিতে জীবন মরণ আর অপরূপা ছোট ছোট পাঠ করছে, তখনও টেনাসিটি দেখে আমার বাবা বলেছিল, কেন তো তখন মানে কিছু করার নেই, সেই জন্য 10টায় কল হলে ও 9টায় এসে বসে, আর আমি যেতাম 12টার। কারণ তোমার হাতে তখন অনেক বেশি কাজ, পরিমাণটা অনেক বেশি কাজ। তো যেটা মেইনলি যেটা আমি বলতে চাইছিলাম, সেই জন্য আমার কখনো মনে হয়নি কারোর সাথে ছবি তুলি কিছু তুলি, কিন্তু আমার কিশোর কুমার মহাশয়ের আমি পাগল ফ্যান ছিলাম, এবং ফিল্মে আসার অন্যতম কারণ ছিল যে আমি কিশোর কুমারের গান গায়ে লিপ দেবো। আমরা একটা ছবি করেছিলাম মা এক মন্দির, হিন্দিতে হয়েছিল ত্রিশূল, আমি অমিতাভ বচ্চনের রোলটা করছি, তো সুখেন দাসের ছবি ছিল। আমরা ডেইলি সন্ধ্যেবেলা হলে সুখেন দাসের একটা গাদ্দা রুম ছিল, গদি পাতা, ওখানে ড্রিঙ্কস ফিঙ্কস হতো, আড্ডাবাজি হতো, ও হতো। হ্যাঁ, সুখেন দাস মানে মদটাকে খুব রেডিশ করতেন, ড্রিঙ্কসটা করে লিখতে। অজয় দাস ওনার যে দ্বারা ছিল। পরের দিন সকাল 6টা 6:30টার সময় আমরা ডায়মন্ড হারবার গেলাম শুটিং করতে, আর অজয় দাস গেল বম্বেতে 11টার সময় কিশোর কুমারের রেকর্ডিং করতে। মা একে মন্দির এরকম একটা গান ছিল, তুমি যে পূজার থান, কি গান ছিল, ফার্স্ট সিনি ওই সন্তোষী মায়ের মন্দিরে ঘন্টা বাজিয়েছে। তো গেছি ডায়মন্ড হারবারে, সুখেন দাস ভেরি ফাস্ট বলো, আমি কিন্তু ঠিক 10টা 10:30 ফার্স্ট শট রেডি। আমি বললাম ঠিক আছে, আমি তো বন্ড রেডি, আমি তো মেকআপ করতে হয় না। কালো কুলো করলে, আর্ট ফিল্ম করলে আমার মেকআপ করতে হয়। হঠাৎ 10টার সময় সুখেন দাস এসে দাদা নেই করে যাচ্ছে। কি হলো অজয় দাসের? তো কাল মাল খেলো, সুস্থ হয়ে গেল, কোনো শরীর খারাপ করার কথা বললো না, কি ম্যাসিভ অ্যাটাক হয়ে গেল নাকি এরকম ব্যাপার। অজয়দার কি হাটে কিছু প্রবলেম? বলছি অজয় বললে তো ভালো হতো, কিশোর কুমার চলে গেল। আমার হৃৎপিণ্ডটা, সুখেন দাস অনেক গান গিয়েছে, এই যে বলার পর না, মানে আমি কিশোর কুমার মৃত্যু আর বাবার মৃত্যু, আমিও স্পেল পাউন্ড হয়ে গেল। সেই গানটা পরবর্তীকালে সৈকত মিত্র গাইলো, কিছুতে মেলানো যায়। আমি যখন লিভ দিচ্ছি তখন আমি সেই ফিলিংসটাই পেলাম। কিশোর কুমারের ফিলিংসটা জিনিস এখান থেকে উঠতে একেবারে হল কেঁপে যেত, স্ক্রিন কেঁপে যেত। তারপর তোমার অ্যাক্সিডেন্টও হয়েছিল যাত্রা থেকে ফেরার পথে, একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট। সেটার পরেও তোমাকে স্টেরয়েড নিতে হয়েছে, তারপরে তোমার শরীর খারাপ ছিল দীর্ঘদিন, তো সেইটা যদি একটু। 2003 সালে আমার যাত্রা করে কারুর অ্যাক্সিডেন্ট হয়নি, কেউ মারা যায়নি, বীণা দাশগুপ্ত তো মারাই গেলেন যাত্রা বলতে, এরকম কেউ নেই। আমারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আইসিইউতে 18 দিন ছিলাম, স্টেরয়েড খেয়ে মোটা হয়ে গেছিলাম। তারপর আমি আস্তে আস্তে আমার রোমান্টিক এজটা চলে গেল। রোমান্টিক এজটা তো একটা, তুমি কি অফারও কম পেতে শুরু করলে সেই সময়? হ্যাঁ, অফার পেতাম, কিন্তু আমি তখন ঠিক বাবা কাকার রোলে, দাদার রোলে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারতাম না। কেন একটা হিরো করতাম তো, মলাট করতাম, ধরো হীরক জয়ন্তী হীরক, দীপশিকার দীপ, মিলন তিথির মিলন, ফার্স্ট জীবন মন, ফার্স্ট টু লাস্ট, একটু যারা ইম্প্রোভিশন করতে একটু কষ্ট হয় মানিয়ে নিতে। তখন আমি যাত্রা শুরু করলাম, সেই অভিনয়ের মধ্যেই থাকাও, যাত্রাও আমার বাম্পার হয়েছে। তারপর তো আমি 14 সালে পলিটিক্স জয়েন করি। পলিটিক্সের কথাই যখন উঠলো, তখন বাংলা সিনেমার পলিটিক্স একটুখানি জানবো, যে সেই সময় বাংলা সিনেমা যেভাবে ছিল, এখন বাংলা সিনেমার চেহারা অনেকটা পাল্টে গেছে। তো বাংলা সিনেমায় কি পলিটিক্স ঢুকে পড়েছে, তোমার কি মনে হয়? দেখো, তুমি তো বললে সেই আবার নিন্দে করা হয়ে যাবে, কি দরকার, কি মানে বাংলা ছবি। আমি তোমার ওপিনিয়ন জানতে চাইছি। করুন অবস্থা একটু বলতে পারি। সিনেমার সেটে কিরকম কি হতো সেগুলো এখন তো আমরা দেখতে পাই বিহাইন্ড দ্য সিন। তো
এখনকার যে সিনেমায় রাজনীতিটা ঢুকে গেছে সেই সময়ও কি সেরকম ছিল? না না, আমাদের আমল অব্দি উত্তম কুমার আমলে তো ছিলই না। কেন, উত্তম কুমার বোধহয় একটা কি শিল্পী সংসদ আর অভিনেত্রী সংঘ, একটা সমিতি চ্যাটার্জি প্রেসিডেন্ট, একটা আলাদা আলাদা হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু কোনোদিন অ্যাক্টিং এ তার প্রভাব পড়ে। যেই চরিত্রটা ঝাল লাগবে তাকেই দিতে হবে। আর এখন হচ্ছে যেই চরিত্রটা পার্টির লোকেরা বলবে তাকে দিতে হবে, সে ফিট না করলে। এটা দ্বিতীয় নম্বর হচ্ছে সাবিত্রী চ্যাটার্জি বলো, সুপ্রিয়া দেবী বলো, সুচিত্রা সেন বলো, সন্ধ্যা রায় বলো, এত ভালো অ্যাক্টিং কেন করতো জানো? যে তখন মোবাইল ফোন ছিল না। আচ্ছা, মোবাইল ফোনের সঙ্গে অ্যাক্টিং এর কি সম্পর্ক? এখনকার মেয়েরা দেখো শর্ট দিচ্ছে, ফোন বাজছে, কে বাজছে, কি করছে, অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যায় সর্বদা ফোন। তো সেই জন্য তুমি স্পেশালি হিরোইন মেয়েরা আমি দেখেছি। তো সেই জন্য তুমি যদি কনসেন্ট্রেট না করি, চারটিখানি কথা কানাডা থেকে একটা মেয়ে উড়ে এসে মহিলা বলবে এরকম, চারটিখানি কথা তোমায় কসরত করতে হবে। আমি সিনেমার জন্য কসরত করেছি, প্রসেনজিৎ কত কষ্ট করেছে, কষ্ট ছাড়া কেষ্ট পাবে না। কেউ যদি ভাবে এসে করে গেল, এই জন্য দেখছে একটা সিরিয়াল করছে হারিয়ে গেল। আর সিরিয়ালে কি করতে হয়, তোমাকে সিরিয়ালের পেছনে নাম লিখে দিতে হয়, অপু বসু কুসু টুসু কুসু করে এই গোল করছে, তবে সে বুঝবে। নামে কেউ চিনবে না। তোমাকে একজনের কথা জিজ্ঞাসা করব যার সঙ্গে তুমি প্রচুর কাজ করেছো, সেটা হচ্ছে রঞ্জিত মল্লিক। তাকে নিয়ে বলা হয় যে তিনি বেল্ট ম্যান, এবং এইটা নিয়ে অনেক মিম চলে, ফেসবুকে ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিম হয়। তো সেই সময়ও কি তাকে এভাবে খেপানো হতো? না না, রঞ্জিত মল্লিক অত্যন্ত ভালো মানুষ, এবং রঞ্জিত মল্লিক যে শত্রু করতে পারবে, একটু লালটুস কুমার ছিল সবাই বলতো। তখনকার দিন আমি দেখেছি পয়লা বৈশাখে ধুতি পাঞ্জাবি পরে বসে আসে, মানে পুরো বাঙালি বাবু। হ্যাঁ, লালটুস কুমার বলতো। কিন্তু অঞ্জন চৌধুরী জেদ ধরেছিল, কারণ অঞ্জন চৌধুরী একসময় ওর কাছে অনেক কৃতজ্ঞ ছিল। আচ্ছা, যখন ওর বাচ্চাদের বেবি ফুড ছিল না, এই ছিল সেই সময় আমার বাবা দেখতেন, যেই জন্য আমাকে বলতো যে তোর বাবারে তো কিছু করতে পারুম না, সমুদ্রে জল ফেলা হইলো, তোরে আমি দাঁড় করাই। আর রঞ্জিত মল্লিককে তো কোথা থেকে কোথায় নিয়ে এসছে, সেই জন্য শত্রু করে রঞ্জিত মল্লিক কিন্তু প্রুফ করেছিল যে ওর মধ্যে হিউম্যানশিপ আছে। তো সেই কারণে রঞ্জিত মল্লিক অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। এবং অঞ্জন চৌধুরীর হাতে পড়ে, আমি বলবো অন্যান্য ডিরেক্টরের হাতে যেমন সামাজিক চরিত্র বা সাংসারিক চরিত্র উনি করতেন, কিন্তু অঞ্জন চৌধুরীর হাতে পড়ে উনি একটা অদ্ভুত ডাইমেনশন নিয়ে এসেছেন। এবং যেমন বেল্টম্যান বলছো, সেমনি তখন কিন্তু রঞ্জিত মল্লিককে অমিতাভ বচ্চন অফ কলকাতা বলতো। জয়দা, তুমি রূপলি পর্দা কতটা মিস করো? মিস করি মানে, আমার তো এখন পর্যন্ত আমার সাথে যে দু একটা পরিচালকের যে কথা হয়েছিল, কেন কখন দুঃখ হয় জানো তো? ধরো তুমি একটা পরিচালিকা, তুমি আমাকে একটা গল্প শোনালে, আমি উদ্বুদ্ধ হয়ে করলাম, তারপর সিনেমায় গিয়ে দেখলাম যে ওটা কিছুই হয়। স্ক্রিপ্ট আর তাকে এক্সিকিউশন করে ছবি করা দুটো আলাদা জিনিস, তাই। তো সেই জন্য এখন পর্যন্ত আমি সেরকম গল্পই কারোর কাছ থেকে শুনতে পাই। এই যে দেখছিলাম দেওয়ালে অনুপ কুমারের সঙ্গে একটা ছবি রয়েছে, কেমন ছিল সেই মানুষগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা? ওরা গ্রেট অ্যাক্টর, অনুপ কুমার, রবি ঘোষ, গ্রেট অ্যাক্টর, বিকাশ রায়। জয়দা, তুমি যেটা একটু আগে বলছিলে যে তোমার অভিনয়ের শিক্ষা সেইভাবে হয়নি, কিন্তু তুমি মানুষদের দেখে স্টাডি করতে এবং তাদের মতো করে চরিত্রটাকে তুলে ধরার চেষ্টা করতে। তো এরকম কোন চরিত্র যেটা তোমাকে সব থেকে বেশি ভাবিয়েছিল বা তোমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল? চপার ছবিতে আমি আনডিভাইডেড সোভিয়েত ইউনিয়নের লাস্ট প্রেসিডেন্ট গ্রেমিকো সাহেবের হাত থেকে মস্কোতে পুরস্কার নিয়েছি, ইন ফ্রন্ট অফ টু লিজেন্ডস অফ ইন্ডিয়া, রাজ কাপুর এন্ড অমিতাভ বচ্চন। আমার বসে আমার এই হাতের এইখানে পর্যন্ত রং করতে, কালো রং। আমি নব্যেন্দু চ্যাটার্জি মশাইকে জিজ্ঞেস করছেন কেন আর্ট ফিল্ম মানে কালো রং করতে হবে কেন? বলছে একটা জায়গায় ডায়ালগ আছে, এটা আমার 49তম দরখাস্ত টাইপ করছে, কিন্তু আমি জানি এই চাকরিটাও হবে না। তো যে 49তম দরখাস্ত দিয়েছে সে এতটা সাদা থাকতে পারে না। এক্ষুনি যে ছবিটার কথা বলছিলাম, যে তোমরা দুজন নৌকার মধ্যে বসে আছো, তুমি আর অনুপ কুমার,
আর তোমার দৃষ্টিটা, দুজনের দৃষ্টি দুদিকে। অনুপ কুমারকে দেখছি তিনি ধূমপান করছেন এবং তুমি নৌকা চালাচ্ছ। এর গল্পটা, এর বিহাইন্ড দ্য সিনটা যদি একটু বলো। এই তো বিখ্যাত ছবি জীবন মরণ। জীবন মরণ। লোকেরা বলতো সুগেন দাস ম্যাজিক জানে, একটা নতুন হিরোইন, ওর বাপি ভিলেন, ওর ছেলে, যাকে দেখলে আমি হিরো নতুন, এরকম নিয়ে লাগিয়ে দিয়েছি। আর অনুপ কুমার ছিল একটা ফাংশন অর্গানাইজার, আর আমি যে ক্যারেক্টারটা করছিলাম শঙ্কর পালের, যার খুব ইচ্ছে ছিল সে পল্লী গান গায়, যে তার ইচ্ছে ছিল সে বড় গায়ক। যারা একটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে তোমার জীবনে পড়াশোনা বলো, তোমার কাজ বলো, অভিনয় জীবন, এখন তুমি রাজনীতিতে আছো, তো কোথাও কোনো খামতি ছিল না। তো জীবনের এই পর্যায়ে এসে যদি মনে হয় কোনো একটা শূন্যস্থান রয়ে গেছে, তা সেই শূন্যস্থানটা তোমার মতে কি? বাবা চলে গেল, এটা কি সব থেকে বড় লস জীবনের? ওইটাই আমি বললাম না, আমি ওয়ান ম্যান ছিলাম, ওটা আমার কাছে গ্রেট লস। এবং তুমি চিন্তা করতে পারবে না, মানে সেদিন অনন্য এসেছিল, আমার 2 বউ আমাকে বলছিল কাঁদো, আমি এখন পর্যন্ত কাঁদিনি, আমার এখানে বুকে একটা ব্যথা হয়। তো বড় বড় ঘর, এত বড় বড় বাড়ি করে গেছে না বাবা, আমি 3 তলা একা বসতে পারতাম না, আমার ভয় লাগতো। কেউ না থাকলে অন্তত নিচে দাওয়ান খেয়ে এখানে বসাতাম। এখানে দেখবে পারলে তুলে নিয়ে আমার বাবার ছবিটা আছে। জয়দা, তুমি যেটা বলছিলে যে বাবা মারা যাওয়ার পর তুমি এখনো কাঁদোনি, কারণ সেই দুঃখটা তোমার কাছে পাথরের মতো, বুকের কাছে পাথরের মতো জমে আছে। তো তুমি একটা সময় এত খ্যাতি অর্জন করেছিলে, মিলন তিথি, তারপর হীরক জয়ন্তী, অভাগিনী, এরকম ব্লকবাস্টার সিনেমা সেই সময়। তো তারপর একেবারে তুমি ফিল্মি দুনিয়া থেকে আউট হয়ে গেলে, যে আলোটা তোমার ওপর ছিল, যে স্পটলাইটে তুমি ছিলে, সেটাও তোমার থেকে চলে গেল। তো তখন তোমার খারাপ লাগেনি? তখন তোমার চোখে জল আসেনি? আমি তো দেখো স্পটলাইটটা কি জানো তো, তুমি নিজেকে ভাবলেই নিজে, আমিও কিন্তু ভীষণ সুপিরিটি কমপ্লেক্সের লোক। অ্যাক্টিং ফোর্টিং ফাদার্সে কেউ করে না, ইন্টারন্যাশনাল ন্যাশনাল অ্যাক্টিং কমার্শিয়াল, এটা লোকে কি চায়? পার্টি করতে এলাম, ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার, কত বড় পোস্ট, অনেক নেতা আমাকে বলেছে যে আমরা এই পোস্টটার জন্য 40 বছর 30 বছর তপস্যা করেছি। তো আমি যেখানেই গেছি সাকসেস দেখেছি, সাকসেস বিনা আমি মানে এইগুলো তোমাকে খুব একটা ভাবায়নি? আমি কখনো ভাবি না যে স্পটলাইট সরে গেল, স্পটলাইট আছে। আমি জানি যে কোনো সময় আমার হাতে আছে, বললাম না মেট্রো গলিতে চিংড়ি বিক্রি করবো, তখন আমি স্টার। আমি জন্মেছি স্টার হয়ে, মরবো যে স্টারগুলো বেরিয়ে যাবে। ইন বিটুইন আমার কিছু নেই। আমি কখনো ভাবি না যে আমি আউট অফ স্পটলাইট। এটা মানুষই আমাকে ভাবতে দেয়, স্পেশালি মেয়েরা। তোমার জীবনের যে গল্পগুলো আমরা জানলাম, সেই গল্পগুলো মানে সিনেমার পর্দায় যতটা ইন্টারেস্টিং গল্প আমরা দেখেছি জয় ব্যানার্জির, সিনেমার বাইরে ব্যক্তিগত জীবনের গল্পগুলো তার থেকে কম ইন্টারেস্টিং নয়, বরং অনেক বেশি রঙিন। আর আপনারাও এরকম দারুণ দারুণ আড্ডা দেখার জন্য অবশ্যই দেখতে থাকুন আড্ডা স্টেশন। আমি কোনোদিন এরকম কোলবালিশ নিয়ে বসি, কিন্তু ওদের টিমের দেখে বা টিমের প্রস্তুতি দেখেই আমি বুঝলাম যে একটু লং টাইম চলবে, সেই জন্য ওদের পারমিশন নিয়ে আমি একবার বসলাম। একটা ছোট্ট ইন্টারভিউ মতন করতে 3টে ক্যামেরা নিয়ে এলাম উপস্থিত। এবং আমি নিশ্চিত, আমি তোমায় বলে দিলাম, আমি খুব ভাগ্যবান পুরুষ যে এই আড্ডা স্টেশন কিন্তু ক্রমে ক্রমেই উন্নতি করবে এবং তোমরা একটা বড় জায়গায় যাবে। তোমাদের সিনসিয়ারিটিটা শুধু তোমরা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।